আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। করোনা শনাক্ত বেড়েছে ১১৫%। টিকা নেওয়ার হার বাড়াতে চান স্বাস্থ্যমন্ত্রী। এখনই লকডাউন নয় জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পাঁচ ধাপে ইউপি ভোটে নৌকার ৯৪ প্রার্থী জামানত বাজেয়াপ্ত, অর্ধেকেই হার। ফল বিশ্লেষণ করে কঠোর দলীয় সিদ্ধান্ত। দুর্নীতির মামলায় বরখাস্ত ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের ৮ বছরের জেল, জব্দ করা ৬৫ লাখ টাকা বাজেয়াপ্ত। ফতুল্লায় ধলেশ্বরীতে ট্রলার ডুবি ৪ দিন পর ৬ জনের মরদেহ উদ্ধার, শনাক্ত হয়েছে ডুবে যাওয়া ট্রলারের অবস্থান। চার লেন হচ্ছে রামপুরা আমুলিয়া ডেমরা সড়ক। সড়ক বিভাগের সঙ্গে চীনা কনসোর্টিয়াম কোম্পানির চুক্তি সই। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে গত এক সপ্তাহে করোনা শনাক্ত ১১৫% বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম এই তথ্য জানান। এদিকে গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১ এবং নারী ২ জন। এই নিয়ে মোট প্রাণহানি হল ২৮,১০২ জনের। ৮৫২টি ল্যাবে ২৪ ঘন্টায় ২১,৯৮০ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৪৯১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬.৭৮%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্ত ১৫,৯৩,৭০০ জন, সুস্থ আরও ২১৭ জন। এই নিয়ে মোট সুস্থ ১৫,৫০,৯০৫ জন। গত ৭ দিনে শনাক্ত হয়েছেন ৬,৩০০ জন নতুন রোগী, যেটি তার পূর্ববর্তী সপ্তাহের চাইতে ৩,৩৭৬ জন, বা শতকরা হিসেবে যদি আমরা বলি ১১৫%-এরও বেশি। গত ৭ দিনে ২৩টি মৃত্যুর ঘটনা আমরা দেখেছি, এবং সেইটি তার পূর্ববর্তী ৭ দিনের চাইতে সেটি ১৫% বেশি। দেশে করোনা টিকার কোনো ঘাটতি নেই, কিন্তু টিকা নেয়ার আগ্রহ কমেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, টিকা নেয়ার হার বাড়াতে সংক্রমণ প্রবণ এলাকায় বাধ্যতামূলক করা হচ্ছে টিকা কার্ড। এদিকে ভিন্ন কেন্দ্র থেকেও বুস্টার ডোজ নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনা মোকাবিলায় ১১ মাস আগে দেশে শুরু হয়েছে টিকা কর্মসূচি। দেওয়া হয়েছে ১৩ কোটি ডোজ। এরই মধ্যে টিকার আওতায় এসেছেন ৭,৭০,০০,০০০ বেশি মানুষ। সবার জন্য করোনা টিকা নিশ্চিত করতে সারা দেশে চলছে গণটিকা কর্মসূচি। প্রতি ওয়ার্ডে ৩টি কেন্দ্র থেকে দেয়া হচ্ছে টিকা। বাদ পড়াদেরও তালিকা করা হচ্ছে। টিকার ইনশাল্লাহ কোনো অভাব হচ্ছে না, কিন্তু একটি বিষয় এখানে লক্ষণীয়, যে মানুষের টিকা নেওয়ার আগ্রহটা একটু কমে গেছে। তা আমরা সে কারণে বিভিন্ন প্রচার প্রচারণা করছি, এবং টিকা দেওয়ার জন্য আমরা আগে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত গিয়েছিলাম, অর্থাৎ ইউনিয়নে ৩টি করে জায়গায় ৩টি ওয়ার্ডে। এখন আমরা সেটাকে ৯টি ওয়ার্ডে নিয়ে যাচ্ছি। জনসমাগম ও গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশে টিকা কার্ড বাধ্যতামূলক করার কথা ভাবছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে বেশ কিছু উদ্যোগের কথাও ঘোষণা করা হয়েছে। যে সমস্ত জায়গায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে বেশি, সেই সমস্ত জায়গাগুলোতে যখন কেউ যাবেন, ভ্যাকসিনের যাতে সনদ তারা দেখাতে পারেন, সেরকম একটা ব্যবস্থা করা হচ্ছে, যা আসলে পরোক্ষভাবে মানুষকে টিকা গ্রহণে উৎসাহিত করবে বলে আমরা মনে করি। বুস্টার ডোজে আগ্রহ বাড়াতে কেন্দ্র বদলেরও সুযোগ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। SMS পেলে ভিন্ন জেলাতেও নেওয়া যাবে বুস্টার। তিনি যে কেন্দ্রে রেজিস্ট্রেশন করেছেন সেই কেন্দ্র থেকে যদি তার নামে একটা SMS আসে, তাহলে উনি ওনার নিকটবর্তী যে কোনো কেন্দ্র থেকে বুস্টার ডোজের টিকাটা গ্রহণ করতে পারবে। দেশে এ পর্যন্ত ২১ কোটি ডোজ করোনা টিকা এসেছে। সরকারের হাতে মজুদ আছে ৬ কোটির বেশি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। ঢাকায় বিদেশি কূটনীতিকদের বুস্টার ডোজ দেওয়া উদ্বোধন করে কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আর জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। করোনার সংক্রমণ রোধে দেশে চলছে টিকার বুস্টার ডোজ কর্মসূচিতে নতুন করে যুক্ত হলেন ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিক ও তাদের পরিবার।
রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বিদেশিদের বুস্টার ডোজ কর্মসূচি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। এই সময় তিনি বলেন, 31 কোটি টিকা লাইনে আছে, দেশে টিকার সংকট হবে না। যে নতুন ভ্যারিয়েন্ট আসছে তাতে ফ্যাটালিটি খুব কম, এবং এটা একটু অসুবিধা হয়, বাট ফ্যাটালিটি কম। সেই কারণে আমরা অর্থনীতিকে অসুবিধায় ফেলতে চাই না, সেই কারণে এখনো পর্যন্ত আমরা লকডাউন নিয়ে চিন্তা করছি। কূটনীতিকদের বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচিতে টিকা নেন ভারতীয় হাই কমিশনার। এ সময় তিনি ভারত ভ্রমণে বাংলাদেশিদের নিরুৎসাহিত করেন। In India, it's increased on a daily basis. The case load is rising very fast. ভারতে ওমিক্রন বাড়ছে, সে কারণে জরুরি প্রয়োজন ছাড়া ভারতে ভ্রমণ না করাই ভালো। আগের নিয়মে কোয়ারেন্টিন মেনে ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা থাকবে, ভিসাও চালু থাকবে। We will maintain, however, visa allocation. গত 28 ডিসেম্বর থেকে দেশে টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওমিক্রনকে ভয় না পেয়ে সবাইকে টিকা নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকা থেকে একজনও বাদ যাবে না বলে নিশ্চয়তা দেন তিনি। সকালে 8 বিভাগে ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি গবেষণাতেও জোর দিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের। উদ্বোধন ঘোষণা করছি। দেশের 8 বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিটিতে একটি করে 100 শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাস্থ্য খাতের ভিত্তি রচনা করেছিলেন উল্লেখ করে এ খাতে আওয়ামী লীগ সরকারের নেয়া কাজের সংক্ষিপ্ত বর্ণনা দেন সরকার প্রধান। বলেন, যে কোনো মূল্যে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করবে সরকার। এজন্য সেবার পাশাপাশি চিকিৎসকদের গবেষণায় অবদান চান প্রধানমন্ত্রী। তবে বেশিরভাগ যারা ভালো নামি দামি চিকিৎসক হয়ে যান তারা তো চিকিৎসা সেবা দিতেই ব্যস্ত থাকেন, কিন্তু কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন বা এই গবেষণার দিকে একটু নজর দেন, তাহলে আমাদের দেশের পরিবেশ, আমাদের দেশের আবহাওয়া, আমাদের দেশের জলবায়ু, আমাদের দেশের সব কিছু মিলে এই দেশের মানুষের কি কি ধরনের রোগ দেখা দেয়, তার প্রতিরোধ শক্তিটা কীভাবে বাড়ানো যায় সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া যায়। করোনার সাম্প্রতিক ভ্যারিয়েন্ট অমিক্রন ও এর সংক্রমণ প্রসঙ্গে দেশবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, শীতে করোনার প্রকোপ বাড়ে, কাজেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রধানমন্ত্রী নিশ্চয়তা দিয়ে বলেন, টিকা থেকে বাদ পড়বে না একজনও। খুব বেশি বড় জনসমাগমে যাবেন না, সেখান থেকে একটু নিজেদেরকে সুরক্ষিত রাখবেন এবং স্বাস্থ্য সুরক্ষা বিধিটা সবাই মেনে চলবেন। আমাদের লক্ষ্য যে দেশের 80% মানুষ যারা টিকা নেওয়ার ছোট্ট শিশু বাদে তাদেরকে আমরা দেব। আর আন্তর্জাতিকভাবে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন শিশুদের কোন বয়স থেকে টিকা দেওয়া যাবে, যখনই তাদের কাছ থেকে আমরা সেই নির্দেশনা বা নীতিমালা পাবো, আমাদের দেশেও আমরা সেই ভ্যাকসিনটা দিতে শুরু করব। প্রধানমন্ত্রী বলেন, উন্নত ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে চিকিৎসার জন্য বিদেশ নির্ভরতা ইতোমধ্যেই অনেকটা কমিয়ে এনেছে সরকার। ভবিষ্যতে তা আরও নিশ্চিত করা হবে। চিকিৎসা সেবা দেওয়ার সাথে সাথে একটু গবেষণাটার দিকেও নজর দেবেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সার্চ কমিটি নয়, সরাসরি নির্বাচন কমিশন গঠন করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। তবে তার আগে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করার আহ্বানও জানায় দলটি। রোববার সন্ধ্যায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশগ্রহণ করে এই দাবি জানায়। সার্চ কমিটি গঠন না করে রাষ্ট্রপতিকে যোগ্য ব্যক্তিদের দিয়ে সরাসরি নির্বাচন কমিশন গঠনের উপরে জোর দেয় দলটি। এদিকে সন্ধ্যা 7টায় বাংলাদেশ মুসলিম লীগ BML এর সাথে রাষ্ট্রপতির সংলাপে বসার সময় নির্ধারিত থাকলেও দলটি অংশ নেবে না বলে জানা গেছে। আমরা নিবন্ধিত দল, আমাদের কর্মীদের, আমাদের নেতাদের আলোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতির সঙ্গে অন্তত তার সম্মানের জন্য, রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী তার সম্মানের জন্য বৈঠকে যাওয়া উচিত। জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপি, কিন্তু তা জনগণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপি সেই সংলাপে যাবে না এবং সংলাপের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। আসলে বিএনপির উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচনটাকে বানচাল করা। নারায়ণগঞ্জে আইভীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন তৈমুর। বলছেন আইভীর হয়ে প্রচার চালাচ্ছেন বহিরাগতরা। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৈমুর। তবে সব অভিযোগ ভিত্তিহীন বলছেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানান নির্বাচন কমিশনে কোনো অভিযোগ করেননি তৈমুর। বিএনপি প্রার্থী না দিলেও নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে চলছে টানটান উত্তেজনা। আইভীর প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকারকে নিয়ে স্থানীয় আওয়ামী লীগেই তৈরি হয়েছে বিতর্ক। আবার স্বতন্ত্র এই প্রার্থীর অভিযোগেরও শেষ নেই। বিএনপি থেকে অব্যাহতি দেয়া তৈমুরের অভিযোগ ভয়ভীতি দেখানো হচ্ছে তার কর্মীদের। এছাড়া নির্বাচন কমিশনের উপরও অনাস্থা জানিয়েছেন তিনি। আমি এখন আর নির্বাচন কমিশনে আর কোনো অভিযোগ দেব না। আমি অভিযোগ দেব, শোনেন, আপনাকে মাধ্যমে আল্লাহর কাছে দিব আর জনগণের কাছে দিব, কারণ তাদের কাছে কোনো অভিযোগ করার কোনো ফল পাইনি এই পর্যন্ত। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন অভিযোগকেই ঢাল হিসেবে বেছে নিয়েছেন তৈমুর আলম। আমার বাবার জনপ্রিয়তা জানতো এবং বিগত 18 বছর যাবৎ উনি আমার জনপ্রিয়তাও জানেন, কিন্তু এখন উনি নির্বাচনে দাঁড়িয়েছে বলে উনি এই অসত্য কথাগুলি বলছে। আমি নেভার এভার কোনো বহিরাগত দিয়ে কোনো কিছু করাই না, কারণ এটা আমার রক্তেই নাই। তৈমুরের এসব অভিযোগ মিথ্যা বলছেন রিটার্নিং কর্মকর্তাও। জানালেন কোনো অভিযোগ জমা পড়েনি কমিশনে। তারা যখন যা অভিযোগ করছে আমরা বরঞ্চ সেটা সুব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাৎক্ষণিক আমাদের অফিসারদেরও পাঠাচ্ছি, আমাদের পুলিশ ফোর্সকে বলছি এবং ম্যাজিস্ট্রেটদেরও বলছি। ব্যবস্থা পাচ্ছে না এরকম কোনো অভিযোগ আমরা এখনো লিখিতভাবে পাইনি। 16 জানুয়ারি নারায়ণগঞ্জে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। 5 ধাপের ইউপির ভোটে জামানত বাজেয়াপ্ত হয়েছে নৌকার 94 চেয়ারম্যান প্রার্থীর। সর্বনিম্ন 42 ভোট পেয়েছেন তাদের একজন। 3704 ইউনিয়নের অর্ধেকেই পরাজিত হওয়ায় ফল নিয়ে উদ্বিগ্ন আওয়ামী লীগ। কেন্দ্র বলছে ভোট শেষে ফল বিশ্লেষণ করে এবার কঠোর পথেই হাঁটবেন তারা। ঝিনাইদহের ফলশীতে 5ম ধাপের ইউপি নির্বাচনে মাত্র 42 ভোট পান নৌকার প্রার্থী, অথচ এখানে ভোটার প্রায় 10,500। ফরিদপুরকে আওয়ামী লীগের ঘাঁটি বলা হলেও চরমোনাইয়ে নৌকার প্রার্থীর ভোট 56। কুষ্টিয়া সদরের 11 ইউপির 10টিতেই হেরেছে দলটি। জামানত হারিয়েছেন 3 প্রার্থী। পুরো ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ সহ সবাই বিদ্রোহী প্রার্থীর বা আওয়ামী লীগ বিদ্রোহী যে প্রার্থী ছিল তার নির্বাচন করেছে। জেলা কমিটির একটা সিদ্ধান্ত হয় যে আমাকে আনকন্টেস্টে পাশ করানো হবে, ওই 2 জনকে বসিয়ে দিয়ে তারপরে সেই সিদ্ধান্ত কার্যকরী হয়নি। 5ম ধাপ পর্যন্ত ফল বিশ্লেষণে দেখা গেছে জামানত বাজেয়াপ্ত হয়েছে অন্তত 100 আওয়ামী লীগ প্রার্থীর। এতে বিব্রত দলটির কেন্দ্রীয় নেতারা। এখানে যে তৃণমূল থেকে যে রিপোর্টটা আসে ওইখান থেকেই গলমিতে করে যায়। আমরা গাইডলাইনটা নিয়ে হলো যে তৃণমূল যে দেবে সেইটা, ইন্টেলিজেন্সের যে রিপোর্টটা সেইটা। আমরা তো আর তৃণমূলে ওখানে যাই ওই ক্যান্ডিডেট কেমন এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। এই রিপোর্টের উপরই আমাদের সব কিছু যায়। সেখানে রিপোর্ট যদি প্রপারলি না হয় সেখানে এই ঘটনাগুলো ঘটে। এ পর্যন্ত হওয়া 3704 ইউপির ভোটে নৌকা জয় পেয়েছে 1677টিতে, আর স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন 1601 ইউপিতে। তাদের বেশিরভাগই আবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। যারা নৌকার বিরোধিতা করছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাদের নাম অবশ্যই আমরা তৃণমূল থেকে তাদের বিরুদ্ধে কমপ্লেনের কারণে আমরা সেইগুলো কেন্দ্রে জমা দেব। কাজ চলছে, এখনো নির্বাচন শেষ হয়নি। নির্বাচন শেষ হলে আমরা আশা করি আমাদের কাজের অগ্রগতি অনেক দূরে এগিয়ে যাবে। 7 ধাপের এবারের ইউপি নির্বাচন শেষ হচ্ছে ফেব্রুয়ারিতে। এরপর বিদ্রোহী প্রার্থী ও তাদের মদতদাতাদের তালিকা করে তা দেয়া হবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরখাস্ত ডিআইজি প্রিজন্স পার্থগোপাল বণিককে দুর্নীতির মামলায় 8 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই রায় ঘোষণা করেন। 2টি ধারায় সাজা একসাথে চলবে, তাই পার্থগোপালকে 5 বছর জেল খাটতে হবে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামির আইনজীবী।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের ধারায় পার্থগোপালের জেল হয়েছে ৫ বছর আর ক্ষমতার অপব্যবহারের দায়ে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া জরিমানা করা হয়েছে ৫০,০০০ টাকা, অনাদায়ে ৩ মাসের জেল। তার বাজেয়াপ্ত ৬৫,১৪,০০০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অর্থ পাচার ও ঘুষ নেয়ার ২ অভিযোগ থেকে খালাস পেয়েছেন বরখাস্ত হওয়া ডিআইজি প্রিজনস পার্থগোপাল বণিক। ২ ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে, তাই সব মিলিয়ে জেল খাটতে হবে ৫ বছর। দুর্নীতি দমন কমিশন আইনের ২৭-এর ১ ধারায় সাজা প্রদান করা হয়েছে এবং 5/2 1947-এর যে আইনটি আছে সেই অপরাধে নিজে লাভবান হয়ে অপরকে লাভবান করে যে তিনি উপার্জন করেছিলেন সেই সম্পর্কে তাকে সাজা দিয়ে মোট ৮ বছর সাজা দেওয়া হয়েছে এবং এই সাজাগুলি একসাথে খাটার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামির আইনজীবী। প্রত্যাশা করি যে উচ্চ আদালতে গেলে এই আসামি ন্যায় বিচারের স্বার্থে সে বেনিফিট পাবে। আমরা বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করেছি যেন ওই আসামিকে ডিভিশন 1 দেওয়া হয়। বিজ্ঞ আদালত আমাদের দরখাস্ত গ্রহণ করেছেন এবং কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। বরখাস্ত হওয়ার আগে পার্থগোপাল বণিক ছিলেন সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজনস। ২০১৯ সালে তার বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করে তাকে আটক করে দুদক। পরে তার বিরুদ্ধে মামলা হয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় ২২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটির অনুমোদন দেওয়া হয়। শিগগিরই সংস্থার সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী মামলাটি দায়ের করবেন। দুদকের অনুসন্ধানে ৩৩,৯৫,২৪,৭৪২ টাকার অর্জনের উৎস পাওয়া গেলেও ২১,৮২,৭৩,০০০ টাকার সম্পদ অর্জনের উৎস পাওয়া যায়নি। এসব অর্থ তিনি অবৈধভাবে অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির ৪ দিন পর নিখোঁজ ১০ জনের মধ্যে মা মেয়ে সহ ৬ জনের মরদেহ ভেসে উঠেছে। ধলেশ্বরী ডিগ্রির চরঘাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এছাড়া শনাক্ত করা হয়েছে ডুবে যাওয়া ট্রলারের অবস্থান। নিখোঁজদের উদ্ধারে কাল আবারও অভিযান চালাবে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সমন্বিত উদ্ধারকারী দল। নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি ঘটে ৫ জানুয়ারি। এরপর থেকে নিখোঁজ ছিলেন ১০ জন। রোববার সকালে ধলেশ্বরী নদীর ডিগ্রির চর ঘাটে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে সেগুলো উদ্ধার করে নৌপুলিশ ও কোস্টগার্ড। উদ্ধারকৃতরা হলেন জেসমিন ও তার মেয়ে তাসনিম, সাব্বির হোসেন ও জ্যোৎস্না বেগম। গতকাল আমরা রাস্তায় আগুন ধরাইছি, আমরা নৌপথ বন্ধ করছি, তারপর আজকে লাশ পাওয়া গেছে। কেন আমরা আজকে লাশ পেলাম, এর আগে কেন লাশ পেলাম না? ৫ দিন লাগে বিরজাইতে, তো আজকে লাশ বাই হচ্ছে। ৫ দিন আগে কি করছে? তবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী, নৌপুলিশ এবং বিআইডব্লিউটি এর ৬টি ইউনিট। আমাদের কাছে ১০ জন স্বজনরা অভিযোগ করছে যে তাদের ১০ জন ব্যক্তি হারিয়েছে। আমরা ৪ জন উদ্ধার করেছি। এটা একটা মোহনা, ৩ নদীর মোহনা, যার কারণে এখানে একটু বিলম্ব হয়েছে। তাছাড়া এখানে স্পেসিফিক যে ট্রলারটা কোথায় ডুবেছে এই ধরনের সন্ধান আমরা প্রথম স্টেপে কারোর কাছে এই ধরনের সন্ধান আমরা পাইনি। এটাও একটা বিলম্বর কারণ আর কি। ৫ জানুয়ারি এমভি ফারহান ৬ নামের লঞ্চের ধাক্কায় ট্রলারটি ধলেশ্বরীতে ডুবে যায়। এ সময় ট্রলারে অন্তত ৩০ জন যাত্রী ছিল। তাদের বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামে স্ত্রী মিতু হত্যায় নিজের করা মামলায় বাদী থেকে আসামি হলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। বাবুলের করা মামলায় তাকেই গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। রোববার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে। স্বামী বাবুলের আহাজারি গোটা দেশকে নাড়া দেয়। স্ত্রী হত্যার বিচারে জোরালো দাবি তুলেছিলেন বাবুল। এমনকি মিতুর বাবাও প্রথম দিকে বাবুলকে রেখেছিলেন সন্দেহের তালিকার বাইরে। স্ত্রী হত্যায় বাবুলের করা মামলায় গত বছরের ১২ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। একই দিন বাবুলের শ্বশুর মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুল সহ ৮ জনকে আসামি করে মামলা করেন। বাবুলের করা মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেওয়া হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বাবুলকে মামলায় আসামি করার আবেদন করেন। তদন্তে যার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে তাকে গ্রেপ্তার দেখানো, এটা আইনি একটা প্রক্রিয়া মাত্র।
আমি সেই হিসাবে আইও হিসাবে আবেদন করেছি, বিজ্ঞ আদালত এটি মঞ্জুর করেছেন, এই মামলায় ওনাকে গ্রেপ্তার দেখিয়েছেন। আদালত আদেশ দিয়েছেন, আদালত জানেন, আদালত জেনেই আদেশ দিয়েছেন। এটার আদালতের বিষয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না। তবে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানান বাবুলের আইনজীবী। বাবুল আক্তারের বিরুদ্ধে অলরেডি একটা মামলা পাঁচলাইশ থানায় পুলিশ করেছেন। যেহেতু একটা মামলাতে একই বিষয় নিয়ে দুইটা মামলা চলতে পারে না, দুইটা জায়গায় গ্রেপ্তার করা যায় না, এটা আইনের পরিপন্থী, সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আমরা এটা বলেছি যে এটা ন্যায় বিচার পরিপন্থী। 2021 সালের 12 মে থেকে শ্বশুরের করা মামলায় বাবুল আক্তার আছেন চট্টগ্রাম কারাগারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 4 লেন হচ্ছে রামপুরা আমুলিয়া ডেমরা সড়ক। মূল সড়ক নির্মাণে খরচ ধরা হয়েছে 2100 কোটি টাকা। এর পুরোটা দিচ্ছে চীনা কনসোর্টিয়াম কোম্পানি, আর অফিস স্থানান্তর ও জমি অধিগ্রহণে সরকার দিচ্ছে 1200 কোটি টাকা। দুপুরে রাজধানীর একটি হোটেলে এ নিয়ে চুক্তি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। রামপুরা আমুলিয়া ডেমরা 13.5 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি 4 লেনে উন্নীত করতে একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। চুক্তিমতে প্রকল্পটি নির্মাণের সময় ধরা হয়েছে 4 বছর, আর বিনিয়োগ তুলে নিতে কোম্পানিকে সময় দেওয়া হবে 21 বছর। সহায়ক প্রকল্পের ব্যয় 1200 কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নে প্রায় 26 হেক্টর জমি অধিগ্রহণ করা হবে, যার জন্য বরাদ্দ রয়েছে প্রায় 700 কোটি টাকা। 9 মাসের মধ্যে আমাদের একটা বাধ্যবাধকতা আছে সব রেডি করে দেয়া। তো এর মধ্যে কন্ট্রাক্ট সাইনিংয়ের পরে যারা আমাদের প্রাইভেট ইনভেস্টর তারা তাদের ফাইন্যান্স এনশিওর করবে, কোনো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের সাথে তারা চুক্তি করবে এই কাজটা বাস্তবায়নের জন্য। সেটা সেই পর্যায়ে শেষ হলে সেটাকে বলে কমার্শিয়াল ক্লোজার আর কি। তো কমার্শিয়াল ক্লোজারের পরে মূলত কাজ শুরু হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানান, সব মিলিয়ে খরচ হবে 2100 কোটি টাকা। এর মধ্য থেকে জমি অধিগ্রহণের 700 কোটি টাকা দেবে সরকার। সার্ভিস লেন সহ সড়কটি হবে এক্সপ্রেসওয়ে। বনশ্রী হয়ে যে আপনি যে সিলেট চট্টগ্রাম রোডে যাবেন, একটা নতুন নিউ কিন্তু অ্যালাইনমেন্ট। আমরা যদি মনে করি ঢাকা মহানগরী যে যানজট পরিস্থিতির কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু একটা মাইলস্টোন হিসাবে কিন্তু এটা কিন্তু কাজ করবে আমি মনে করি। কারণ আমি আগেই প্রথমে বলেছি যে এখানে কিন্তু আমাদের এক্সিস্টিং কোনো মানে রোড নেই, কিন্তু এটা নিউ অ্যালাইনমেন্টে টোটালি অধিগ্রহণ করে এটা করা হবে। 4 লেনের সড়কটি বাস্তবায়ন হলে এ পথে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের সাথে সংযোগ হবে, আর দিনে চলাচল করতে পারবে অন্তত 40,000 যানবাহন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলা খবর। বিস্তারিত জানানোর আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ক্রাইস্টচার্চে টাইগার পেসারদের নির্বিষ বোলিং, ল্যাথাম কনওয়ে নৈপুণ্যে নিউজিল্যান্ডের দাপট। প্রথম দিনে 1 উইকেটে 349 রান। রহমতগঞ্জকে হারিয়ে ফেড কাপের চ্যাম্পিয়ন আবাহনী, দ্বাদশ শিরোপা জিতে আকাশী নীলের উৎসব। এফসি কাপের প্লে অফ নিশ্চিত। ক্রাইস্টচার্চ টেস্টের শুরুতেই হতাশা, প্রথম দিনেই পুরোটাই নিউজিল্যান্ডের দাপট। টস জিতে সবুজ উইকেটে বোলিং নিয়েও ব্যর্থ বাংলাদেশ। সারাদিনে মাত্র 1টি উইকেট নিতে পেরেছে টাইগার বোলাররা। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 349 রান। লেইথাম 186 ও কনওয়ে অপরাজিত আছেন 99 রানে। ম্যাচের আগ মুহূর্তে বড় ধাক্কা, ইনজুরিতে খেলতে পারবেন না মুশফিক। 2006 সালের পর সাদা পোশাকের কোনো ম্যাচে নেই পঞ্চপাণ্ডবের একজনও। মাহমুদুল জয়ের জায়গায় 100তম টেস্ট ক্যাপ পেয়েছেন নাইম শেখ, সুযোগ পেলেন সোহানো। ধাক্কার মাঝে স্বস্তি, গুরুত্বপূর্ণ টস জয়। তারপরেও শান্ত সকালটা হতাশায় কেটেছে। ক্রাইস্টচার্চের সবুজ উইকেটের সুবিধা নিতে পারেননি 3 টাইগার পেসার। যদিও 1 ওভারে 2 বার লেইথামকে ফেরানোর সম্ভাবনা তৈরি করেছিলেন ইবাদত। রিভিউ আর ক্যাচ মিসে উইকেট আসেনি। 2 ওপেনার টাইগার বোলারদের শাসন করেছেন, রান তুলেছেন ওয়ানডে স্টাইলে। শরীফুল যখন বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন, ততক্ষণে স্কোরবোর্ডে নিউজিল্যান্ডের রান 148। চাপ ধরে রাখা যায়নি, কনওয়ে এসে সেট হয়েছেন, রানের গতিও বাড়িয়েছেন। স্পিন ভেরিয়েশনে সুবিধা করতে পারেননি মিরাজ শান্ত। তাতে 2 কিউই ব্যাটার গড়তে থাকেন আরও একটা বড় পার্টনারশিপ। সেঞ্চুরি পেরিয়ে লেইথাম পৌঁছে যান 150-এ। বাংলাদেশের বিপক্ষে 9 ইনিংসে 3য় সেঞ্চুরি তার। কনওয়ে তুলে নেন 50, তাতে পার্টনারশিপ 150 ছাড়াই। নিউজিল্যান্ড 1 উইকেটে পৌঁছে যায় 300-তে।
শেষ 10 ওভারে আরও আগ্রাসী ব্যাটিংয়ে 50 রান তুলেছেন দুই ব্যাটার। 99 রানে কনওয়ে আর 186 রানে অপরাজিত আছেন লেইথাম। অবিচ্ছেদ্য 201 রানের পার্টনারশিপে চরম হতাশার একটা দিন কেটেছে বাংলাদেশের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সবুজ উইকেটে যে লাইন লেন্থে বল করতে হতো সেটা পারেনি বাংলাদেশ পেসাররা, ক্যাচ মিসও হয়েছে। সুযোগ কাজে লাগিয়ে প্রথম দিনে রান পাহাড়ে নিউজিল্যান্ড, তারপরও দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা পেস ও স্পিন বোলিং কোচের। প্রথম দিনেই স্কোর বোর্ডে 349। সিরিজে পিছিয়ে পড়া নিউজিল্যান্ড টেস্টের শুরুতেই চাপে ফেলেছে বাংলাদেশকে। 4-এর কাছাকাছি রেখেছে রান রেট, উইকেটও পড়েছে মাত্র একটি। 50 করে ফিরেছেন ইয়াং। অধিনায়ক লেইথাম ডাবল সেঞ্চুরির পথে, আর কনওয়ে সেঞ্চুরি থেকে মাত্র 1 রান দূরে। কয়েকদিন আগে ইতিহাস গড়া টাইগার বোলাররা হঠাৎই তেজ হারিয়েছেন। লম্বা সময় লাইন লেন্থ ধরে রেখে বল করতে পারেননি পেসাররা। ফিল্ডিংয়ে ছিল সিরিয়াসনেসের অভাব, যার সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছেন লেইথাম, কনওয়ে, ইয়াং। শেষ সপ্তাহে আমরা যা করেছি তেমন কিছু করতে পারিনি। উইকেট কন্ডিশন অনুযায়ী বল করতে পারেনি বোলাররা। লাইন লেন্থ কিছুই ঠিক ছিল না, তবে কনওয়ে আর লেথামও দুর্দান্ত খেলেছে। একটা মাত্র উইকেট নিয়েছেন পেসার শরীফুল, যে ইবাদত ছিলেন প্রথম টেস্টের নায়ক। 114 রান দিয়ে এখনো উইকেট শূন্য। স্পিনার মিরাজও সাফল্যহীন। এটা অতি আত্মবিশ্বাস নয়, উইকেট কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। আমার মনে হয় দ্বিতীয় দিন শুরুটা ভালো হলে টেস্টে ফিরে আসা সম্ভব। সত্যি বলতে খারাপ একটা দিন গেল। পেসাররা এমন উইকেটে সুবিধা করতে পারেনি, স্পিনাররাও চাপে ফেলতে পারেনি। আমি বিশ্বাস করি নতুন দিনে ভালোভাবে কামব্যাক করবে দল। মুশফিক না থাকা বড় ক্ষতি, তবে দলের আত্মবিশ্বাসে চিত ধরেনি বলছেন গিবসন। টাইগার 2 কোচের বিশ্বাস, দ্বিতীয় দিনের প্রথম সেশনে দুর্দান্ত কিছু করা গেলে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটে ইন্ডিপেন্ডেন্স কাপের প্রথম দিন হয়েছে লো স্কোরিং ম্যাচ। 2 ম্যাচেই 200-র নিচে আটকে গেছে দলগুলো। তবে অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব। 35 রানের পাশাপাশি নিয়েছেন 2টি উইকেট। তাতে ইস্ট জোনের বিপক্ষে সেন্ট্রালের জয় 22 রানে। আরেক মাঠে সাউথ জোনকে উড়িয়ে দিয়েছে নর্থ জোন। সাকিব থাকা মানে অন্য আবহ, বদলে যায় ড্রেসিং রুমের পরিবেশ। সৌম্য, মজিদ, মিজানুরের বিদায়ের পর সেন্ট্রালকে লড়াইয়ের পুঁজি দেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর প্রথমবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব। শুরুতে জড়তা থাকলেও মিঠুনের সাথে জুটি জমিয়ে তোলেন। মিঠুন 37 করে আউট হলেও সাকিবের ব্যাটে 35, বল খেলেছেন 58টি। দুজনকে ফেরান তানভীর। তাদের বিদায়ে পথ হারায় সেন্ট্রাল জোন। রেজাও রুবেলদের তোপে গুটিয়ে যায় 177 রানে। মাঝারি টার্গেটেও ম্যাচ জমিয়েছে সেন্ট্রালের বোলাররা। কিপটে বোলিংয়ে ম্যাচ জয়ে অবদান রাখেন সাকিব। অবশ্য 10 ওভারে মাত্র 13 রানে 1 উইকেটে ম্যাচ সেরা সৈকত। পাশের মাঠেও লো স্কোরিং ম্যাচ হয়েছে। সাউথ জোনকে 162-তে আটকে রাখেন শফিকুল ও সানজামুল। পিনাকে 47 ও তহিদ হৃদয়ের 55-এ মান বাঁচে সাউথের। 3টি করে উইকেট নেন শফিকুল ও সানজামুল। জবাবে পারভেজ ইমন ও নাইম ইসলামের 50-তে 1 পেশে জয় পায় নর্থ জোন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রহমতগঞ্জকে হারিয়ে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন আবাহনী। ফাইনালে আকাশে নীলের জয় 2-1 ব্যবধানে। ফাইনাল ও টুর্নামেন্টের সেরা ড্যানিয়েল কলিন্ড্রেস মৌসুমের প্রথম 2 ট্রফি জিতে ঘরোয়া শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের পথে এগিয়ে গেল ধানমন্ডির জায়ান্ট। ইতিহাস গড়ার অপেক্ষা রহমতগঞ্জের, বিপরীতে রেকর্ড 12তম শিরোপার হাতছানি আবাহনীর। ফাইনালের আগে ইনজুরি ধাক্কা চিন্তার প্রধান কারণ। শেষ মুহূর্তে ছিটকে যান দলের 2 তারকা দরেলতন ও রাফায়েল। 2 ব্রাজিলিয়ানের অভাব শুরু থেকেই টের পেয়েছে আবাহনী। মাঝমাঠ নিয়ন্ত্রণে রেখে প্রথম আধা ঘন্টা একের পর এক আক্রমণ রহমতগঞ্জের। এগিয়ে যাওয়ার 2টি সুবর্ণ সুযোগ মিস করেন সানডে আর ফিলিপ। সময় গড়াতে ছন্দ খুঁজে পায় আকাশে নীল। নিষ্প্রভ কলিন্দ্রেস হঠাৎই খোলস থেকে বেরিয়ে আসেন, তবে সহজ সুযোগটি মিস করেন অধিনায়ক জীবন। মিনিট 10 পর রাকিবের দারুণ প্রচেষ্টা পূর্ণতা পায়নি গোলকিপারের দৃঢ়তায়।
তবে প্রথমার্ধের যোগ করা সময় আবাহনী সমর্থকদের নিরাশ করেননি কলিন্দ্রেস। দারুণ রিফ্লেকশনে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে বল পাঠান জালে, স্বস্তি নিয়ে বিরতিতে যায় লেমসের দল। শেষ দিকটায় এসে আবাহনী লিমিটেডকে দ্বিতীয়ার্ধেও অব্যাহত আবাহনীর দাপট। ব্যবধান দ্বিগুণে খুব বেশি সময় লাগেনি। 64 মিনিটে প্লেসিং শটে লক্ষ্যভেদ রাকিবের। সেখানে রাকিব হোসেন। যদিও 6 মিনিট পরেই এক গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে দেয় রহমতগঞ্জ। ফিলিপ আজহার গোলে নাটকীয় কিছুর অপেক্ষা তখন। রহমতগঞ্জ। তবে বাকি সময় বিপদ হতে দেয়নি আবাহনীর রক্ষণ, পাল্টায়নি ম্যাচেরও ভাগ্য। 12তম শিরোপা জিতে উৎসব ধানমন্ডি জায়ান্টদের। সেই সাথে নিশ্চিত হয় 2023 এএফসি কাপের প্লে অফ স্পট। আবাহনীর মতো ফিরছে আবার। এখন আমাদের সামনে লিগ চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট। যদি আমরা সেটা হতে পারি তাহলে আমরা শেখ রাসেলের মেবি এর আগে একটা রেকর্ড আছে হ্যাট্রিক চ্যাম্পিয়ন। আমাদের টিমের দুইটা মেরুদণ্ড যেটা বলা যায়, রাফায়েল আগুস্তো ডোরিয়ালটা ছিল না, যার কারণে আমরা একটু প্রেসার ছিলাম, কিন্তু আমরা প্রেসার ওভারকাম করে আমরা উইন করেছি। আমার খুব আনন্দ। মৌসুম শুরুর 2 টুর্নামেন্টেই আবাহনীর দাপট। তাতে বসুন্ধরা কিংসও পেল সতর্ক বার্তা। জমজমাট এক প্রিমিয়ার লিগের আভাস মিলছে এবারে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রথমবারের মতো পেশাদার বিলিয়ার্ড ও স্নুকার টেবিল বসেছে রাজধানীর বনানী ক্লাবে। দ্রুততম সময়ে 4টি টেবিল বসানোর কাজটি করেছেন বেলজিয়ামের প্যাসকেল জোসেফ। নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে এই কাজটি করেন তিনি। বাংলাদেশে স্নুকার ও বিলিয়ার্ড দিন দিন জনপ্রিয় হলেও পেশাদার টেবিলের অভাব ছিল এতদিন। বিশ্বকাপ সহ আন্তর্জাতিক বিভিন্ন আসরে টেবিল সেট আপ করলেও এশিয়াতে এই প্রথম কাজ করলেন প্যাসকেল জোসেফ। পেশাদার টেবিল স্থাপনের মাধ্যমে এখন থেকে দেশীয় ও আন্তর্জাতিক যে কোনো আসর আয়োজনের সুযোগ পাবে বনানী ক্লাব। দেশে বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন থাকলেও তাদের কার্যক্রম চলে সীমিত পরিসরে। এমন অবস্থায় বনানী ক্লাবের এই উদ্যোগে এগিয়ে যাবে দেশে বিলিয়ার্ড ও স্নুকার। আর এই ছিল খেলার খবরে। এবারে অন্যান্য প্রসঙ্গ। ঢাকা সহ 5 বিভাগে চলছে জাতীয় পিঠা উৎসব। দেশের লোক সংস্কৃতি ধরে রাখার এই উদ্যোগ সরকারের পৃষ্ঠপোষকতায়। ঢাকা শিল্পকলা একাডেমিতে 10 দিনের উৎসবে স্টল অর্ধশত। পাওয়া যাচ্ছে প্রায় 200 রকমের পিঠা। অঞ্চলভিত্তিক আলাদা পিঠার স্বাদ নিতে ভিড় করছেন ভোজন রসিকেরা। এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। 20টি বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে কোনো বরাদ্দ রাখেনি, আর 28টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নামমাত্র বরাদ্দ রেখেছে, কিন্তু কোনো গবেষণা কার্যক্রম নেই তাদের। এসব বিশ্ববিদ্যালয়কে চিঠি দিচ্ছে মঞ্জুরি কমিশন। সারা দেশে 105টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে 48টি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজের বেহাল দশা। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অবশ্যই গবেষণায় বরাদ্দ রাখার কথা থাকলেও 20টিতে গবেষণায় কোনো বরাদ্দ রাখেনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিবেদন অনুযায়ী 28টি বিশ্ববিদ্যালয় গবেষণায় বরাদ্দ রেখেছে 5 লাখ টাকার কম। তাদের কোনো গবেষণা কার্যক্রমই ছিল না। আর 37টি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকাশনাও নেই। এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইউজিসি। চিঠি রেডি করছে যে কেন রাখা হয় না, এর ব্যাখ্যা আছে। অবশ্যই তাদের চিঠি দিতে হবে এবং তারা যাতে এই বছরের বাজেটেই তারা যাতে মিনিমাম একটা পর্যায় হলেও তাদের গবেষণার জন্য বরাদ্দ রাখে, সেটা রাখতে আমরা বাধ্য করব। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে গবেষণায় বরাদ্দ না রাখার বিষয়টি দুঃখজনক। সমিতি থেকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে। আইন যারা বরখেলাপ করেছে প্রথমবারের মতো তাদেরকে একটু মানে মোটামুটি ভাবে নরম দৃষ্টিতে দেখা যেতে পারে, কিন্তু অনবরত পরপর 2বার 3বার এই জাতীয় অবহেলা প্রদর্শন করাটাকে অমার্জনীয় ভাবে বিবেচনা করাই বাঞ্ছনীয়। শিক্ষাবিদরা বলছেন বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা সংস্কৃতি তৈরি হচ্ছে না। এ বিষয়ে ইউজিসিকে আরও শক্ত হতে বলছেন তারা। মঞ্জুরি কমিশন, এক্রেডিটেশন কাউন্সিল, কোয়ালিটি অ্যাসুরেন্স সবাইকে একত্রিতভাবে
কোলাবোরেটিভ ওয়েতে একটা শক্ত পঞ্চবার্ষিকীর পরিকল্পনা গ্রহণ করা এবং সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষককে বাধ্যতামূলক গবেষণায় নিযুক্ত করতে হবে। গবেষণা খাতে বরাদ্দের শীর্ষে 5 বিশ্ববিদ্যালয় হল ব্র্যাক ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার আদলে চট্টগ্রামে দেশের প্রথম সমন্বিত সরকারি অফিস কমপ্লেক্সের চূড়ান্ত নকশার কাজ শেষ হয়েছে। 44টির মতো সরকারি অফিস নিয়ে গড়ে উঠতে যাওয়া চট্টগ্রামের এই প্রশাসনিক হাবে থাকছে প্রধানমন্ত্রীর জন্য আলাদা অফিস। পরিবেশগত সমীক্ষা শেষে এ প্রকল্পের কাজ শুরু হবে। গত বছর কর্ণফুলীর তীরে হামিদের চরে 110 একর জায়গার উপর সমন্বিত সরকারি অফিস কমপ্লেক্স তৈরির উদ্যোগের কথা জানায় চট্টগ্রাম জেলা প্রশাসন। প্রাথমিকভাবে এই কমপ্লেক্সের নাম দেওয়া হয় মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম। পরে নাম পরিবর্তন করে ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট অফিস হিসেবে চূড়ান্ত করা হয়। এরই মধ্যে প্রকল্পের ভূতাত্ত্বিক জরিপ ও নকশা চূড়ান্ত হয়েছে। প্রাথমিকভাবে জেলা প্রশাসনের হাতে থাকা 75 একর জায়গা জুড়ে 44টি সরকারি অফিস স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া থাকছে সার্কিট হাউস, কর্মকর্তা কর্মচারীদের জন্য হাসপাতাল, প্রশিক্ষণ কেন্দ্র, স্মৃতিসৌধ, নভ থিয়েটার সহ বিভিন্ন স্থাপনা। থাকছে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ অফিস। খসড়া পরিকল্পনা হয়ে গেছে, ডিপিপি প্রণয়নের কাজ শুরু হবে এবং আমরা আশা করছি আগামী 3 থেকে 4 বছরের মধ্যে চট্টগ্রামবাসী চমৎকার একটি স্থাপনা উপহার পাবে। সম্প্রতি সরকারি নির্দেশনায় চট্টগ্রামের কোটহিল বা পরীর পাহাড়ের উপর থেকে স্থাপনা সরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেটিকে সংরক্ষণ করার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থার অংশ হিসেবেই মূলত আপনারা এই যে এখানে আমরা যে সমন্বিত অফিস কমপ্লেক্স করছি, এটি তারই একটা অংশ। তবে প্রশাসনের এই উদ্যোগে ভিন্ন উদ্দেশ্য দেখছে বর্তমান কোটহিলে অবস্থানরত আইনজীবীরা। আইনজীবী ভবন নির্মাণ নিয়ে বিরোধের জেরে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছে তারা। সবার সমন্বয়ে একটা সিদ্ধান্ত হবে। আমরা জনগণের কোনো দুর্ভোগ সৃষ্টি হোক, প্রশাসনিক এমন কোনো নির্দেশনা আমরা মানব না। অন্যদিকে একসঙ্গে এতগুলো সরকারি অফিস সরিয়ে নেওয়ার আগে সঠিক প্রকৌশলগত সমীক্ষা জরুরি বলে মনে করেন নগর পরিকল্পনাবিদেরা। সমস্ত দপ্তরগুলি যদি আমি এক জায়গায় নিয়ে উপস্থিত করি, তাহলে ওই জায়গায় সেবা গ্রহীতাদের যে ভিড়টা বাড়বে, সেবা গ্রহীতার সাথে যানবাহনের চাপ সব কিছু মিলে যে অবস্থাটি তৈরি হবে, এটি আমার মনে হয় একটা প্ল্যান সিটির চিন্তার সাথে এটা একসাথে যায় না। বর্তমানে চট্টগ্রাম নগরীতে 33টি সরকারি অফিসের নিজস্ব কোনো ভবন নেই। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সরকারি পৃষ্ঠপোষকতায় ঢাকাসহ 5 বিভাগে শুরু হয়েছে জাতীয় পিঠা উৎসব। 12 মাসের 13 পার্বণের এ দেশের সংস্কৃতির অনন্য ঐতিহ্য শীতকালের পিঠা। বাংলা লোকসংস্কৃতি ধরে রাখতে আরও বিস্তৃত পরিসরে পিঠা উৎসব আয়োজনের আহ্বান দর্শনার্থীদের। সারা দেশের পিঠা শিল্পীদের অংশগ্রহণে ঢাকা শিল্পকলা একাডেমিতে চলছে 10 দিনের পিঠা উৎসব। 50টি স্টল দিয়ে সাজানো এবারের উৎসবে পাওয়া যাচ্ছে 200 রকমের পিঠা। এবারের মেলায় সাড়া ফেলেছে নোয়াখালীর কবিরহাট পিঠাঘর। এখানে পাওয়া যাচ্ছে ঐতিহ্যবাহী খোলাজা পিঠার সঙ্গে হাঁসের মাংস, সিদ্ধকুলি, নারকেল কুলি, নকশি সহ নানা ধরনের পিঠা মিলছে এখানে। আমরা একটা খোলাজা পিঠা রাখছি, সাথে হাঁসের মাংস। এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ইশারা আসে, খুবই ভালো আছে। শ্রীমঙ্গলের পিঠা শিল্পী সোমাদেব, তার নতুন উদ্ভাবন আলুর পিঠা বেশ সাড়া ফেলেছে এবারের উৎসবে। পুরোটা হচ্ছে আলু দিয়ে, আর ভিতরের যে পুরটা দেয় ওইটা হচ্ছে নারিকেল দিয়ে। ভালো সাড়া পেয়েছি। এই আলুর পিঠা কাল আমার খুব ভালো সেল হয়েছে। বরিশাল পিঠাঘরে কাউনের চাল ও খেজুরের গুড় দিয়ে তৈরি শাহী নকশি ভাপা পিঠাও রয়েছে ভোজন রসিকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। আমাদের এই পিঠাটা এখন মেলার মধ্যে অনেক ভালো সাড়া পাচ্ছি, এবং হচ্ছে এটার উপকরণগুলো হচ্ছে আপনার কাউনের চাল, তারপর হচ্ছে আপনার খেজুরের গুড়। প্রতিটি পিঠাই রয়েছে এর কারিগরের হাতের ছোঁয়া, মিশে রয়েছে আবেগ। কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, খুলনা সহ নানা অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার পসরা বসেছে স্টলগুলোতে। কত ধরনের পিঠা আছে বাংলাদেশে তৈরি হয় বিভিন্ন জেলায়, এক এক জেলার এক একটা ঐতিহ্য। সব পিঠা আমরা এখানে দেখতে পারি। এখানে মানুষ আসতে পারে এবং একটু বসতে পারে, মন খুলে হাসি খুশিভাবে পিঠা খাইতে পারে। এটা উঠানো যাবে না, এই ঐতিহ্যটা আমাদের থাকতে হবে দেশে, কারণ আমাদের যদি বাংলার ঐতিহ্য আমাদের পিঠা। জাতীয় শিল্পকলা একাডেমিতে 14 জানুয়ারি পর্যন্ত চলবে পিঠা উৎসব।
প্রতিদিন বিকেল ৩টা থেকে ৯টা পর্যন্ত পিঠা মিলবে স্টলগুলোতে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত ৯টার বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।